এর মধ্যে যদি দেখতে পাও তাহলে আশা করি আমার সেকেন্ডে মনে নাম আছে, ঠিক আছে। আমি মনে করি যে 30 মিনিটও ওয়ার্কআউট হয়। অনেক টাইপের এখন ট্যাবলেট না, পাওয়া যায়। অ্যানাবল ক্যাটাবল অনেক রকমের আছে, আমার নাম বলাটা ঠিক হলো না যদিও বা, তবুও অনেক রকমের আছে। এগুলো আবার সার্চ করে কেউ খাবেন না, ঠিক আছে, এগুলো খুব বাজে জিনিস শরীরের পক্ষে। এটাতেও আমি আসবো ওর কাছে কোশ্চেন নিয়ে। এখনকার দিনে মানুষ এমন কোনো জিনিস নাই যদি বুদ্ধি লাগিয়ে বেচতে পারবে। ব্যবসার ক্ষেত্রে সব কিছু বিক্রি হয় এখন। একদম। তোমাকে জানতে হবে যে কি দরকার আছে। সব কিছুর জন্য স্থির হতে শেখো। ফাটাম করে একটা ডিসিশন নিয়ে কাজ করতে জন্য, তার জন্য প্ল্যান করো, দেন অ্যাকশন নাও। ওয়েলকাম সৌরভ পাঠক। তো অনেকেই সৌরভ পাঠককে হয়তো চেনো, যারা চেনো না তাদের জন্য বলে দিই, সৌরভ পাঠক হচ্ছে ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার। ওয়ার্ল্ড রেকর্ড জার্নিটা আমরা সৌরভ পাঠকের মুখ থেকেই শুনবো। আর ও আজকে আমাদেরকে দেখানোর জন্য গোল্ড মেডেলটা নিয়ে এসছে, যেটা পেয়েছে ও ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে। তো একবার ভাই দেখিয়ে দে। এটা আমার ওয়ার্ল্ড রেকর্ডের গোল্ড। থ্যাংক ইউ, খুব সুন্দর একটা, আমি এটা ছবি দিয়ে দেবো। তো শুরু করা যাক। এত সুন্দর একজনকে পেয়েছি আমাদের মাঝখানে, আমার ভাই হয়। হুম, তো খুব ভালো একটা ছেলে, মানুষ হিসেবে খুবই ভালো। ওয়ার্ল্ড রেকর্ড জার্নিটা শুরু কিভাবে? ওয়ার্ল্ড রেকর্ড জার্নিটা শুরু কীভাবে, এটা তো অনেকদিন আগেই এই জার্নিটা শুরু হয়। প্রায় আমার এটা 2025-এর রেকর্ড আছে, ঠিক আছে। তো তার আগেই জার্নিটা শুরু হয়েছিল তোমার 6-7 মাস আগে। একজনের মাধ্যমে আমি জানতে পারি। হুম। তারপর আমি অ্যাপ্লিকেশন জমা দিই 4-5 বার, যেটা রিজেক্ট হয়ে যায়, মানে ফেল হয়ে যায়, আচ্ছা। অ্যাকসেপ্ট করছিল না। দেন মানে আমার যেই রেকর্ডটা আছে সেটা অলরেডি হয়তো এশিয়ার মধ্যে হয়ে আছে। তো তুমি এশিয়ার মধ্যে যদি দেখতে পাও তাহলে আশা করি আমার সেকেন্ডে মনে নাম আছে, ঠিক আচ্ছা। আছে। আর ফার্স্ট মনে গিনিস বুক অফ রেকর্ডের একজনের নাম আছে, একটা ব্যক্তি। তো অ্যাকসেপ্ট করছিল না। আস্তে আস্তে আমি তো পুরো মানে এই জিনিসটাকে বাদই দিয়ে দিচ্ছিলাম যে আমার দ্বারা আর হয়তো হবে না। তো তারপর হঠাৎ করে একদিন ভাবলাম, যখন এতটাই শুরু করে ফেলেছি তখন তো থেমে যাওয়াটা উচিত হবে না, আরেকবার চেষ্টা করা যেতেই পারে। তো শুরু করতে করতে অনেক কিছু, সেই সময় আমি বহুত প্রবলেম ফেস করেছি। সবথেকে বড় কথা, আমার এই যে ফিঙ্গারে ছিল, মানে মিডিল ফিঙ্গারে যে ওয়েটটা আমি তুলেছিলাম, সেই আঙুলটা আমার এখনও রিকভারি হয়নি। আচ্ছা, ডান হাতের মিডল ফিঙ্গার। ডান হাতের এই যে মিডিল ফিঙ্গারটা, এখনো এখানে একটা দাগ আছে, মানে ছিলে গেছিলো, আচ্ছা। ঠিক আছে। তো যখন আমার ওয়েট বাড়ছিল, মানে যখন আমি তুলছিলাম লিফট, যখন আমার বাড়ছিল তখনই আমার আঙুলটা ছিলে যায়। আচ্ছা। সেই মুহূর্তে ডাক্তারও দেখায়নি সেইভাবে, বাট আমার যারা ক্লোজ আছে তারা বলছিল রেস্ট নিয়ে নিয়ে, এটা ভালো অপশন একটা, কারণ এরপরে যদি বাড়াবাড়ি হয় তো আর একটা অন্য কিছু স্টেপ হতে পারে। তো সেই জায়গায় আমি তখন বললাম না, আমি যখন এতটা করেছি, মানে একটা ধরো ডিস্টেন্সের একটা ব্যাপার চলে আসে। আমি এতদিন ধরে একটা ওয়েট চাটছি, ফাটাম করে যদি 1-2 মাস বন্ধ করি না, ড্রপ হয়ে যাবে। আর না, আমি বহুতটাই কাছে চলে এসেছি আমার লক্ষ্যের, আর পেছনে যাবে না। 3-4 মাস পর আমি অ্যাটেম্প দিই। দেন আমার অ্যাটেম্প ভিডিও কলে যারা থাকে তারা চেক করে, ঠিক আছে। তখন আমাকে কিছু জানায়নি, ওরা অ্যাটেম্প দেখলো, দেন হয়ে গেল। আমি 1.5-2 মাস কোনো রেজাল্ট পাইনি। তারপর যে ওয়ার্ল্ডে আমার কি খবর না খবর, কোনো রেজাল্ট আমার কাছে ছিল না। তো সেই সময় আমার ভালো মনে আছে, মেদিনীপুরে আমার একটা পাওয়ার লিফটিং কম্পিটিশন চলছিল। আমি আচ্ছা, তুই তো পাওয়ার লিফটিং, একটু ইন্টারাপ্ট করছি, তুই তো পাওয়ার লিফটিংও খেলাস, মানে তোর অনেকগুলো স্টুডেন্ট আছে। হ্যাঁ, আপাতত পাওয়ার লিফটিংয়ের গল্পটা অনেকটাই, আমি এটা আগে ওয়ার্ল্ডেরটা শেষ করে দিই, তারপর আমি পাওয়ার হ্যাঁ লিফটিংয়ের হ্যাঁ হ্যাঁ, গল্পটা বলি, একদম ঠিক একদম, আছে। আমরা ওরও শুনবো। একটা গল্প আছে বিশাল বড়। আমরা শুনবো, ওটাও শুনবো। তো তখন আমার মেদিনীপুরে ন্যাশনালের গেম চলছে। তো হঠাৎ করে একটা হোয়াটসঅ্যাপে আমার কাছে একটা মানে ছবি আসে পার্সেলের। আমার কাছে ফোনও এসেছিলো, সে সময় আমার কাছে ফোন ছিল না, কারণ ন্যাশনাল যদি তুমি কোনো জায়গায় খেলতে যাও তোমার ফোন থাকে না তোমার কাছে, বেশিরভাগ ক্ষেত্রেই গেমে থাকে না। আমি যখন আমার গেম কমপ্লিট করে দেখছি একটা পার্সেল এসছে, ইউএস লেখা আছে, ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার। তো আমি বাড়িতে ফোন করলাম, বাড়িতে ফোন করে বললাম আমার কোনো পার্সেল এসছে। তো তারা বললো না, এখন মধ্যে আসেনি। তো আমি দেখলাম যখন হোয়াটসঅ্যাপে এসেছিলো, মানে পার্সেলে কিছু একটা হয়েছে। আমি মানে গেম নিয়ে আমি এতটাই ব্যস্ত ছিলাম মিডিলে, আমার জিমেলও চেক করা হয়নি, ঠিক আছে। মানে আমি ফর্ম ফিল আপ করেছি, সব কিছুই করেছি, আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আমার হবে না। 2-2.5 মাস পর হঠাৎ করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসছে, ওটা আলাদাই ব্যাপার। দেন আমি জিমেল চেক করলাম, তো আমাকে অনেকবার যারা ছিল তারা ফোন করেছে বা যোগাযোগ করার কন্ট্যাক্ট চেষ্টা করেছে, বাট পাইনি আমাকে কোনোভাবে। তারপর আমি
জিমেল চেক করার পর, পার্সেল দেখার পর, বাড়িতে ফোন করার পর আমি যখন গেম খেলে এলাম ন্যাশনাল, তার ঠিক 12-14 দিন পর আমার বাড়িতে একটা পার্সেল আসে। সেই সময় তো আমি ছিলাম না, বাইরেই ছিলাম। তো বাড়ির লোক বলছে একটা পার্সেল এসছে, আর পার্সেলের মানে পার্সেলটা যে দিয়েছে তাকে হয়তো বলেছে বা ভিডিও বা ছবি, তো মা বলছে আমার ছবি তুলে নিয়েছে। আমি ঠিক আছে আমি দেখছি। বাড়ি গিয়ে যখন আমি খুলছি তো একটা আলাদাই ব্যাপার ছিল, মানে একটা বড় খাফ ছিল। অনেক দিনের ইন্টারভেলের পরে অনেক পাওয়া। দিনের পর, অনেক কষ্ট করার পর, সব থেকে বড় অবশ্যই। কথা ওই সিচুয়েশনটা আমার সবসময় মাথায় ঘুরছিল, যখন যারা বলেছিল তারা আমার খারাপ জন্য কেউ বলেনি, কারণ আমার হাতের অবস্থা সত্যি খুব খারাপ হয়ে গেছিল। মানে কি বলবো, মানে একটা জায়গায় যদি ছিলেই যাচ্ছে বা কেটেই যাচ্ছে, কাটার পর কেটেই যাচ্ছে, সেই জায়গাটা ওরাও ভয় পেয়ে গেছিলো হয়তো আঙুলের সেট্টি ফেট্টি হয়ে যাবে বা সামথিং কিছু। তো দেখলাম, খুব ভালো লাগলো। আমি প্রথমত কাউকে জানাইনি, ঠিক আছে। আমি নিজে খুব নার্ভাস হয়ে গেছিলাম যে কী ব্যাপার, মানে যে আমি কাউকে বলবো সেই বলার মুভমেন্টটাও আমার কাছে ছিল না। তারপর আমি সব পার্সেলটা খুলে আস্তে আস্তে সব কিছু দেখলাম। অনেক কিছু জিনিস ছিল, মেডেল ছিল, ট্রফি ছিল, টি শার্ট ছিল, সার্টিফিকেট ছিল, আমার ছবি ছিল, সব কিছু একটু জেড যা থাকে একটা জিনিস। দেন আমি ফার্স্ট ফোন আমার বাবাকে করি। বাবা বলছে ঠিক আছে আমি বাড়ি আসি। তো বাবা ওটা নিজের কাজের জন্য বাইরে ছিল। বাড়ি আসি, বাড়িতে এসে দেখলাম। তারপর আমি আরও কয়েকজনকে ফোন করি যারা খুব স্পেশাল আমার কাছে, মানে খুবই স্পেশাল। তো তারাও দেখলো, বুঝালাম বা দেখালাম জিনিসগুলো। তারা সব অনেকজনাই হয়তো কেঁদেও দিয়েছে এই জিনিসটা দেখার পর। তো তারপর ভালো একটা জায়গা যেটা হয় মানুষের, পেয়েছি আমি। এখন পর্যন্ত একটা ভালো জায়গায় আছি। তো আগামী দিন এটা ওয়ার্ল্ডের আছে, তো গিনিস বুকের জন্য একটা অ্যাপ্লিকেশন জমা আচ্ছা। দিয়েছি। কিছুদিন আগে অ্যাকসেপ্ট করেছে। দেন এখন আমি জানি না এরপরে রেজাল্টটা কী হবে, কেন দেখো আমি আমি আমার বেস্টটাই দিব, ঠিক আছে। একদম। যখন অ্যাকসেপ্ট করেছে তার মানে ওরা কিছু দেখেছে আমার মধ্যে, বা আমি যে অ্যাটেম্প বা যেটার জন্য আমি অ্যাপ্লাই করেছি সেটা হয়তো তাদের ইন্টারেস্টেড বলেই হয়তো অ্যাকসেপ্ট করেছে। তো জানি না কী হবে, তার জন্য আমি এটাকে এখনো জিজ্ঞাসা চিহ্নের মার্ক রাখছি, অল ডেটটাই রাখছি। গিনিস বুকেরটা এখন দিচ্ছি না, জানি না, হতেও পারে না হতেও পারে। আমি নিজেও কনফিউজ হয়ে আছি, নার্ভাসও হয়ে আছি। এটাই ছিল আমার ওয়ার্ল্ড রেকর্ডের জন্য। আচ্ছা, গিনেস বুকে তো হবে, তারপরে আবার তো আমি ডাকবো পডকাস্টে, তার জন্য না। হলে তো খুবই ভালো হয় আমার পক্ষে। একদম 100% হবে। তোর উপর আমার ভরসা আছে। যখন তুই ওয়ার্ল্ড রেকর্ড বানাতে পেরেছিস তখন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড তোর কাছে কোনো ব্যাপার না। একদম একদম চেষ্টা যাই হোক। করবো, আমি আমার বেস্ট দেওয়ারই চেষ্টা করবো। একদম একদম। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। জীবনের সব থেকে কঠিন সময়, মানে আমি এই ওয়ার্ল্ড রেকর্ড সম্বন্ধে বলছি না, অল ওভার তোর জীবনের ওয়ার্ল্ড রেকর্ড তো তুই তৈরি দেখো করেছিস, আমি সেটা তো জার্নি তো আমি শুনলাম, হুম দর্শকরাও শুনলো। খুব টাফ একটা সিচুয়েশনে তুই গেছিস, আঙুলের ফ্র্যাকচার হয়েছে, অনেক রকমের তুই সিচুয়েশন দেখেছিস। যাই হোক, জীবনের সব থেকে কঠিন সময়, মানে তুই ছোটবেলা থেকে এখন পর্যন্ত এই যে তুই তৈরি করেছিস এম্পায়ারটা, জিম তৈরি করেছিস, নিজে নিজে ট্রেনার হিসেবে কাজ করছিস, তুই নিজে পাওয়ার লিফটিং খেলিস, তুই নিউট্রিশনের উপরে মানুষদেরকে মানে জানাস, হ্যাঁ, সমস্ত কিছু মিলিয়ে তো এই যে এই পুরো জার্নিটার মধ্যে সব থেকে কঠিন সময় কোনটা? সব মানে থেকে মানে আমি একটা জিনিস আরেকটু অ্যাড করে দিচ্ছি, এই কঠিন সময়টা না এলে তোর জীবনটা হয়তো সাকসেসফুল হতো না, তোর মনে হয়? আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলবো এই টার্নিং পয়েন্টটা আমার 12-এর পর হয়েছে। আচ্ছা। মানে আমি যে ফিটনেস লাইনে আসবো আমি কোনোদিনও জানতাম না। আফটার এইচএস। Yes, 2018 বা 2019 আমার কোনো এম ছিল না, যে আমি আমি নিজেও জানতাম না আমি কি করব, ঠিক আছে। তো এইচএসের জন্য আমি খুব একটা ভালো প্রিপারেশন নিয়েছিলাম, যেখানে আমার রেজাল্ট যেটা আমি আশা করেছিলাম সেটা করতে পারিনি, সবথেকে বড় কথা হলো এটাই। তারপর আমি অনেকটাই ভেঙে গেছিলাম, যে আর কিছু হবে বলে আমার মনে হয়নি। তারপর ফিটনেস লাইনে যদি বলো বা তুমি কষ্টকর যদি বলো, এই একটা চ্যাপ্টার ছিল যে আমি এইচএস এক্সামের রেজাল্টের দিন কেঁদেছি। আমার রেজাল্ট খারাপ হয়েছে, আমি খুব কেঁদেছি। আমি ভেবেছিলাম হয়তো আমার আর কিছু নাই জীবনে, আমি কি করবো এত খারাপ রেজাল্ট নিয়ে, কোন কলেজ যাব বা কোন জব পাবো বা প্রাইভেট কোম্পানিতে আমি চান্স পাবো কিনা, মানে একটা বহুত গেছে। মানে আমি যে কিছু লাইফে প্ল্যান করে করেছি এরকম কিছু না, যে আমি প্ল্যান করলাম ধরো যে আমি এটার পর এটা করব, এরকম কিছু ছিল না। আর সব থেকে কষ্টকর যদি বলো, আমি বলবো আমি যখন মানে যখন ফিটনেস লাইনে এলাম, সেই সময় আমার কাছে আহামরি কোনো টাকা পয়সা ছিল না কিছু।
ফিটনেস একটু এক্সপেন্সিভ একটা Yes. তো এমন দিন গেছে হয়তো আমার যাদের সাথে আমার উঠা বসা ছিল তাদের কাছ থেকে হাত পেতেছি অনেকবার আমি, আমার টাকা দরকার হয়। আর এমন কিছু বন্ধু বান্ধব আছে তারাও আমাকে হেল্প করেছে অনেক সময়, এখনো করে যায়। আমার একটা ফোনে তারা বুঝতে পারে হয়তো আমার কি প্রবলেম, বলতে হয় না পুরোটা। তো এই চ্যাপ্টারগুলো আছে। তারপর বাড়িরও একটা দিক ব্যাপার আছে, বাড়িরও আমার সেই সময় অতটা টাকা পয়সার দিক থেকে ওরকম ছিল না। হুম, যাই হোক কিছু একটা ঠিকঠাক চলে যাচ্ছে, এখনো খুব আহামরি আছে বা খুব চলো ঠিকঠাক চালিয়ে নিচ্ছি নিজেকে। ঠিক। তুই তো ফিটনেস মানে সম্বন্ধে একবারে পুরোপুরি ইনভলভ, ফিটনেস সম্বন্ধে লোককে সব সময়তেই তুই ট্রেন করছিস। কিছু কোশ্চেন যেটাতে দর্শকদের উপকার হবে, এবং আমি যেহেতু নতুন জাস্ট জিম জয়েন করেছি, নতুন বলতে 8-9 মাস হলো, তোর উপরেই সমস্ত কিছু দায়িত্ব আমার। হুম। তো জিমে নতুনদের যারা নতুন যারা জিম করতে আসছে, এক সেকেন্ড ধর। আমি ওটা কথা বলি ফার্স্ট, হুম। তোমার প্রশ্নটা উত্তরটা দেবো আমি। তুমি বললে তুমি 7-8 মাস ট্রেন করেছো আমার কাছে, করেছো তো? এবার তুমি আমাকে বলো যে তোমার যখন ট্রেনিং ছিল, মানে তুমি যখন ফার্স্ট ভর্তি হয়েছিলে, হুম। তোমার মাথায় কি ছিল সেই সময়? আমাকে ফিট হতে হবে। কি ব্যাপার? এখন বর্তমানে এখন আজকের দিনে দাঁড়িয়ে তোমার কি মনে হচ্ছে নিজেকে দেখে? আই এম ফিট। এবার তুমি আমাকে বলো যে আমি তোমাকে কোন কোন জিনিসগুলো করতে বারণ করেছিলাম আর কোন কোন জিনিসগুলো ঠিকঠাক করতে বলেছিলাম। আমাকে ফার্স্ট তুই যেটা বলেছিলিস যে কনসিস্টেন্ট হতে হবে। আর ফার্স্ট মানে সপ্তাহে 6 দিন ট্রেন করতে হবে মিনিমাম, ভালো না লাগলেও জিমে আসতে হবে। ঠিক আছে, এটা তুই আমাকে ফার্স্ট বলেছিলিস। ডায়েট বলতে তুই আমাকে ঘরোয়া খাবারই বলেছিলিস। আরও দাদা হলো ভেজিটেরিয়ান, পুরো আমিও ভেজিটেরিয়ান আমি প্রিয়। পুরো ভেজ খাই, ও ভেজ খাই পুরোপুরি। তো আমার ডায়েটটা একটু অন্যরকম। আমি বেশি পরিমাণে পনির, সয়াবিন এইগুলো কনজিউম করি। আচ্ছা আমাকে একটা কথা বলো, তুমি মানে জিমে যখন এসেছিলে তখন মানে আমি বডি কত কেজি ওয়েট ছিল, কেজিতে আসেনি? আমার ওয়েট যখন আমি ভর্তি হয় তখন হচ্ছে মোটামুটি ছিল 49 পয়েন্ট সামথিং। মানে 49 কেজি আমি ধরে আগালাম, আর ঠিক? এখন মোটামুটি 8 মাস পরে আমার 11 কেজি বেড়েছে। আচ্ছা, এবার 11 কেজিটা যে বেড়েছে ঘরোয়া খাবারেই, একদম। তাই তো? এর থেকে তো একদম। বাইরে কিছু নাই। আর সামান্য প্রোটিন নিয়েছিলাম মাঝখানে। প্রোটিন সবাইকে ইউজ করতে, সেটা কোনো বড় কথা না, প্রোটিন সবাইকে ইউজ করতাম। তো বাইরে কিছু ছিল? বাইরে বলতে জাঙ্ক ফুড। জাঙ্ক ফুড বাইরের খাবার অনেকজনা ভাবে যে অনেক টাইপের এখন ট্যাবলেট না, পাওয়া যায়। অ্যানাবল ক্যাটাবল অনেক রকমের আছে, আমার নাম বলাটা ঠিক হলো না যদিও বা, তবুও অনেক রকমের আছে। এগুলো আবার সার্চ করে কেউ খাবেন না, ঠিক আছে? এগুলো খুব বাজে জিনিস শরীরের পক্ষে। এটাতেও আমি আসবো ওর কাছে কোশ্চেন নিয়ে। আহ, অনেক ইউথকে আমি নষ্ট হতে দেখেছি আমার যতদিনকার জার্নি তার মধ্যে। ব্যাপারটা এটা নয়, নষ্ট কেউ হয় না, বা কেউ কাউকে নষ্ট করে না। ব্যাপারটা হলো কি বলতো, আমি তোমাকে ঠিকঠাক গাইড করেছি আর ঠিকঠাক জিনিসটা বুঝিয়েছি। একদম। ন্যাচারাল থাকাই ভালো, আমার মতে ন্যাচারাল থাকা ভালো। হ্যাঁ, পুরোপুরি ন্যাচারাল থাকাটাই আমার মতে ভালো, কারণ নিজের শরীরের পক্ষে ভালো। সব কিছুর পক্ষে ন্যাচুরালি বেস্ট আমি মনে করি। একদম। তো জিমে নতুনদের সব থেকে বেশি ভুলটা কি হয়? মানে নর্মালি জিমে নতুন ভর্তি হলাম আমি, তো আমার সব থেকে বড় বড় ভুল কোনগুলো করি আমরা জেনারেলি? প্রশ্নটা বহুত টাফ, বাট আমি দেখো অনেক কটা পয়েন্ট আছে, আমি দুটো পয়েন্ট ধরে বলতে পারি। প্রথমত, প্রথম অনেক যেটা মাইন্ড সেট করে আসে যে 3 মাসে আমি বডি করবো। আচ্ছা, সে মোটা থেকে পাতলা হোক, পাতলা থেকে মোটা হোক, যেটাই হোক। 3 মাসের মাইন্ড সেট করে আছে, সব থেকে বাজে নেগেটিভ দিক একটা এটা। একদম। সেকেন্ড যেটা আমি বেশি মানুষকে নোটিস করি, দেখবা জিমে না, তুমি হয়তো ওয়ার্কআউট করছো, তোমার সাথে তোমার বন্ধু বান্ধব বলো, ভাই বলো, দাদা বলো, বোন বলো, দিদি বলো, কেউ একটা ওয়ার্কআউট করতে আসবে। বেশিরভাগ আসি হুম যে হুম তুইও করছিস চল আমিও করবো, এরকম একটা ব্যাপার হুম থাকে। এবার প্রবলেমটা কোথায় হয়, তুমি হয়তো 8 মাসে ধরো 10 কেজি ডাম্বেল মারছো বা বেঞ্চ প্রেস মারছো, সে হয়তো 2 দিন ব্যায়াম করলো, তোমার মতন বেঞ্চ প্রেস বাই করতে গেল, বেশি ইনজুরি এইভাবে হয়। এই দুটো জিনিস আমার চোখে ধরা বেশি, মানে নেগেটিভ দিক এই দুটো জিনিস। একদম। যে হচ্ছে এক্সপিরিয়েন্স, যার এক্সপিরিয়েন্স আছে, আর সে 10 কেজি 12 কেজি হ্যাঁ, মারতেই পারে। তোমার একটা ধরো 8 মাস ধরে তুমি একটা ওয়ার্কআউট করে আসছো, আমি তোমার দিক থেকে বলছি, আমি হুম আর হুম কাউকে হুম ধরছি না। হুম হুম হুম। তুমি হয়তো 10 কেজিটা কিন্তু তুমি 2 দিনে বাড়াও না, একদম। তোমার 8 মাস বা 7 মাস সময় ফার্স্ট লেগেছে। শুরু করেছিলাম আমি 2.5 কেজি দিয়ে। আমি ওটাই, ওইবার তোমাকে দেখে হয়তো ও মারছে আমিও মারবো, এই জিনিসটা বেশিরভাগ মানে 92% মানুষ এটাই ভুল করে। ঠিক। আর তাছাড়া এটা ছাড়া আর কোনো ভুল যেটা করছে?
আর একটা যেটা আমার মনে হয় যে সব জিমেই, আমার জিমে পার্টিকুলার সব যেখানে ওয়ার্কআউটের ব্যবস্থা আছে বা নিজেকে ফিট রাখার ব্যবস্থা আছে, দেখবা আমি ধরে নিলাম সব জিম ভালো নয় বা সব জিমে হয়তো ট্রেনার নাই, হতেই পারে কেন উইদাউট ট্রেনার অনেক জিম হ্যাঁ চলে। হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। তো সিনিয়র দেখবা কেউ না কেউ আছেন, হুম হুম হুম। তুমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো না। তারা এই তো যে তাতে এক্সপিরিয়েন্স ভিডিওতে থাকে। একটা হামেশা তোমরা ভিডিও দেখতে পাবে ইঞ্জুরি হচ্ছে, এটা হচ্ছে এটা হচ্ছে, আরে ভাই তোমার একটা সিনিয়র আছে তো জিমে, তাকে জিজ্ঞাসা করো। না, অনেক রিলসে তো দেখা যায় ডাম্বেল চারতে গিয়ে এখান থেকে ভেঙে এগুলো গেল। সব ফল্টের জন্য বেশিরভাগই হয়। এবার যেগুলো আর একটা ভিডিও দেখা যায় না, হেভি ওয়েট লিফট করে, তাদের কথা আলাদা। হুম। তুমি ছোটখাটো মিস্টেক গুলো দেখবা, এগুলো দেখে বুঝতে পারবে। ঠিক। আচ্ছা, কনসিস্টেন্সি না ইন্টেন্সিটি কোনটা বেশি দরকার? মানে আমি কনসিস্টেন্ট থাকবো না ইন্টেন্সিটি, যেটা এক্ষুনি হলো কথা যে আমি 10 কেজি 12 কেজি মেরে দেবো, ইন্টেন্সিটি? ইন্টারেস্টিং থাকাই ভালো। ইন্টেন্সিটি ভালো? কনসিস্টেন্সির থেকে ইন্টেন্সিটি ভালো? আচ্ছা, মানে আমি কিন্তু বিগিনারদের জন্য বলছি, আমি কিন্তু আমার না, জন্য বা আহ, তাইলে আলাদা। ওটাই আমি বলছি, কারণ হচ্ছে বিগিনাররা এটা আবার ভেবে নেবে তখন যে আমি 12 কেজি তাহলে মারবো। না 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 না, এটা আলাদা, তোমার জন্য আমি এটা বলেছি। আচ্ছা। ঠিক আছে, মানে যারা বিগিনার আছে তাদেরকে আস্তে আস্তে যেতে হবে না, একদম একবারে স্লো, গেলে তো হবে না না। একবারে স্লো প্রসেস যেতে তুমিও হবে। ধরো এখন আমার সাথে হয়তো তুমি আমার ওয়েট মারতেই করছো, হুম তুমি হুম। আমি যেটা ওয়েট মারবো সেটা সেটা কিন্তু আমি তুমি পারবো না, পারবো না। কোনোদিন পারবো পারবো না কোনোদিন না, এটা ফালতু কথা, পারবা, অবশ্যই পারবা। তুমি যদি আমার থেকে বেশি আরো নিজেকে ফিল করাও বা আরো বেশি টাইম দিচ্ছ, হয়তো আমি সেই জায়গাটা টাইম দিই, আমি যে টাইমটা দিয়ে আসছি, হয়তো তুমি 2 বছর পর হুম বা 2.5 বছর পর হয়তো আমার সময় একটা জায়গাতে হুম আসতে পারবা। এটা ভুল কথা যে পারবো না, কেন পারবো না, সবাই হুম, পারছে। অবশ্যই। আচ্ছা। আচ্ছা, যেরকম হচ্ছে আমি কর্পোরেটে জব করি, তুই তো জানিস ভালো করে। তো কর্পোরেটে আমাদের টাইমটা খুব মানে ম্যাটার আমাদের কাছে। সকালবেলায় সেই শুরু হয় কাজ, এবারে সন্ধ্যা পর্যন্ত কাজ চলে। তো আমি তো বেশি টাইম দিতে পারি না। হ্যাঁ, যারা পারছে না টাইম দিতে তারা কি 1 ঘন্টা বা আধ ঘন্টায় কি জিম হয়? দেখো এই বিষয়টা 1 ঘন্টা বা আধ ঘন্টা বলে, তাই তো, মানে একদম। 30 মিনিট। 1 ঘন্টাই ধরে রাখছি। আচ্ছা, এক এক ঘন্টা ঘন্টা একটা মানুষের কাছে সময় এবার থাকবে যেভাবে বের করতে এবার পারছে। ধরো আমি মনে করি যে 30 মিনিটও ওয়ার্কআউট হয়, আচ্ছা। ঠিক আছে, 15 মিনিট থেকে 20 মিনিটও ওয়ার্কআউট হয়। এবার যারা বলে যে আমার টাইম নেই, আমি মনে করি এগুলো এক্সকিউজ। হ্যাঁ, সারাদিন মানের পর একটা জিনিস সব থেকে সবারই ক্ষেত্রে, যদি ঘুমটা মাস্ট দরকার। সারাদিন মান পর তুমি একটা খাটাখাটনি করছো, তোমার আমি তোমারকেই বলছি, সারাদিন পর একটা খাটাখাটনি করছো, 20 মিনিট ব্যায়াম করো বা 15 মিনিট ব্যায়াম করো, কিন্তু তোমাকে 8 থেকে 7 ঘন্টা ঘুমাতেই হবে, এটা দরকার। নাহলে সেটা তো সায়েন্সও বলে আট হ্যাঁ, থেকে 7 ঘন্টা সাইন, দেখো অবশ্যই এটা অনেকদিন আগে থেকে, বাট আমাদেরকে বা আমি যাদের কাছ থেকে এই জিনিসগুলো জানি বা আমাদের দেখো হুম, আমি তো আর একবারে বড় হয়ে যাইনি, একদম। আমি তো আস্তে আস্তে দেখে দেখেই হুম, শিখেছি সবকিছু। তো ঘুমটা কিন্তু দরকার। একদম। আচ্ছা, নিউট্রিশন নিয়ে কিছু এবার কোশ্চেন করি, যেহেতু তুই নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছিস। ডায়েটের সব থেকে বড় মিথ্যে কথা, মানে লোকে অপপ্রচার বলতে পারিস, যে নর্মালি জিমে হয় এগুলো, বা আমি রিলস বা ইউটিউব অনেক জায়গাতে দেখেছি। সব- হ্যাঁ, তো ডায়েটের সব থেকে বড় মিথ্যে কোনগুলো মনে হচ্ছে তো আমরা ধরো এখনকার যুগে? আমরা ধরো কাউকে ডাইট দিলাম, সাপোজ ধরো হুম। আমি ওকে 2 দিন পর জিজ্ঞাসা করি তুই ফুল ডাইট ফলো করছিস, বলছে হ্যাঁ, এটা মিথ্যে কথা। আচ্ছা, মানে তুই একটা ডায়েট দিলি আমাকে সকাল থেকে রাত পর্যন্ত, তা আমি মিথ্যে করে বললাম আমি ফলো করেছি। 2-3 দিন পর কিন্তু, আচ্ছা। আমি তোমাকে বলছি, যারা ডায়েট সম্বন্ধে জানে তারা জানে যে 100-এ 100 ডায়েট ফলো করতে পারে না, খুব কম জন আছে যারা করতে পারে। একদম। ফার্স্ট মিথ্যে কথা আমরা ধরতে পারি। সেকেন্ড কথা, ধরো আমি তোমাকে একটা ডায়েট চার্ট দিয়েছি, তো তোমাকে ডায়েট চার্ট দিয়ে ধরো আমি তোমাকে ব্যায়াম করাবো, এবার 15-20 দিন পর আমরা কিন্তু বুঝতে পারি সে ডায়েট ফলো করছে, মানে ওর বডি দেখে বা এক্সারসাইজ দেখে আমরা হুম বুঝতে হুম পারি হুম। যে ও ডায়েট ফলো করছে কি করছে। ও যখনই প্রশ্ন করি বলে হ্যাঁ করছি, আমরা আর কিছু বলতে যাই না নতুন করে, ঠিক আছে তো আপনি করছেন বা তুমি করছো না, ঠিক আছে, কোনো সমস্যা নেই, করে। ঠিক। আচ্ছা, ফ্যাট লসের কোনো ট্রিক্স তোর কাছে? এটা নিয়ে সবাই ডিস্টার্ব, ফ্যাট লসের শর্টকাট কিছু নেই, আমি আগেই বলে দিচ্ছি। প্রথমে তো বাইরে যে খাবার দাবারগুলো থাকে বা বাড়ির মধ্যে অনেক কিছু খাবার থাকে যেগুলো হয়তো স্টেক হয়ে যায়, তেল লবণ চিনি, এগুলো খাওয়া বারণ না, হুম। এগুলো পরিমাণে একটু কম বেশি থেকে যায়। ফ্যাট লসের জন্য অনেকজন আবার কি একটা সবথেকে বড় ভুল করে যে ভাত ছেড়ে দেয়, পুরো কার্বই ছেড়ে দেয়।
এটা সবথেকে বড় মিস্টেক আমি মনে করি। তো আমি বলবো একটা কথাই, যে সকালবেলায় বা মর্নিংয়ে, ইভিনিংয়ে কার্ডিও, হুম হালকা এসে জিমে এসে ওয়েট ট্রেনিং, এমনি ফ্যাট লস। আর সব থেকে মেন হলো ডায়েট, ঠিকঠাক যার কাছ থেকে ডায়েট নিচ্ছ হুম। ঠিকঠাক ডায়েট নাও, এমনি ফ্যাট লস হয়ে যাবে। ঠিক। আর যে পাতলা থেকে মোটা হবে? সেম জিনিস, সেম জিনিস, আচ্ছা। এক্সট্রা কিছু না, একটু ওর- কার্বের পরিমাণটা একটু বাড়াতে হবে। আর কিছু খাবার হয়তো যেটা ফ্যাট লসে থাকে সেটার থেকে একটু বাড়বে। আচ্ছা, যারা ফ্যাট লস করতে আমি চাইছে। কিন্তু বডি বিল্ডারদের কথা বলিনি, নর্মাল মানুষের কথা আচ্ছা বলেছি। হ্যাঁ, আমি নর্মালিই বলছি, কারণ এখানে কেউ বডি বিল্ডারদের, দর্শকরা হট করে তো বডি বিল্ডার হতে যাবে না কেউ। বডি বিল্ডারদের কিন্তু আলাদাই পুরো চ্যাপ্টার। ওরা কিন্তু 6 মাস 7 মাস 4 মাস হয়তো রাইসই খায় না, ওদের কিন্তু ব্যাপারটা পুরোটাই আলাদা। বডি বিল্ডার, মানে বডি বিল্ডার যারা থাকে তাদের তো একটা জিনিস অ্যাচিভ করতে হয়। তোকে হ্যাঁ, যেরকম এই ওয়ার্ল্ড রেকর্ড অ্যাচিভ করতে আঙুলটাও কাটতে হয়েছে, কিন্তু সেটা তো একটা সাধারণ মানুষের জন্য না। ওটাই আমি বলছি, মানে সবাই যেন এই প্রশ্নটা না ভাবে যে সবারই জন্য না একই না, জিনিস, না, সবার জন্য আলাদা। না। যাই হোক, তো ফ্যাট লস, এই যে ফ্যাট লস কথাটা অনেক অনেক রকম ভাবে করে। কেউ মেশিন বিক্রি করছে এটা দিয়ে, অনেক রকম ভাবে এটার মিসইউজ করে। হুম। সোশ্যাল মিডিয়ায় করে, হুম, এমনি মানুষেও করে। ফ্যাট লসে আমি একটা জিনিস দেখেছি, আমি নিজের চোখে দেখা, আমার পরিবারেরই একজন। তুই যেটা বললি যে ভাত ছেড়ে দেওয়া, এই জিনিসটা খুব বাজে একটা জিনিস। মানে ভাত বলে না, কার্ব টাইপের খাবারই সেটা হ্যাঁ, ছেড়ে ভাত দেয়। রুটি এগুলো না খেয়ে সে এবার সবজি খাচ্ছে। এই জিনিসগুলো কি হয় বলতো, বেশিরভাগ এই জিনিসগুলো আমি মনে মনে করি কোনো মানে ভালো ভালো ট্রেনার বলো বা কেউ গাইড বলো কেউ করে না। এরা যারা করছে এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়া থেকে দেখে করছে। কেন, সোশ্যাল মিডিয়ায় বা ইনস্টাগ্রামে ইউটিউবে দেখে নিচ্ছে ফ্যাট লস কী করে করবো, মেরে দিচ্ছে টাইপিংয়ে, এবার দেখছি এরকম করে ফ্যাট লস হবে, করে নিচ্ছে। তাইলে আমরা যে ডিগ্রি নিয়ে এসেছি এত দূর, বা আমাদের উপরে যারা ডিগ্রি নিয়ে আছে, হুম তারা তো এগুলো নিয়ে, আমরা যদি পড়াশোনা করি, হুম। আমরা ধরো প্রত্যেকটা দিন নাই নাই করে 50-60টা মানুষকে আমরা দেখি, তাদেরকে সাজেস্ট করি, তারা কিন্তু আমাদের কাছে এমনি আসে না। একদম। ইউটিউব ইনস্টাগ্রাম দেখে নিয়ে তো ধরো আমাকে এটা করছে তো এটাই, এটা করছে দিয়ে প্রবলেমে পড়ে যাচ্ছে এখন সবাই। মানুষের ইনস্ট্যান্ট হচ্ছে রেজাল্ট চাই। রেজাল্ট চাই, কিন্তু ইনস্টার কোনো রেজাল্ট হয় না, একদম। বাস্তব কথা। আচ্ছা, তোর কাছে আমি একটা হেল্প চাইবো তাহলে। ঠিক আচ্ছা আছে, রিকোয়েস্ট এটা আমার। আচ্ছা দর্শকরা যারা দেখবে, তারা যদি কন্ট্যাক্ট করতে চায় তোর সাথে, কথা করতে পারে তো? আচ্ছা, হ্যাঁ কোনো সমস্যা ঠিক নেই। আছে। আচ্ছা, পারফেক্ট ডেইলি ডায়েট, একজন নর্মাল মানুষের পারফেক্ট ডেইলি ডায়েট কি হতে পারে? আমি অ্যাথলিট বা কারোর কথা বলছি না, পারফেক্ট নর্মাল একটা মানুষ। দেখো, ডায়েটের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো পারফেক্ট। এবার তুমি আমাকে পার্টিকুলার একটা বডি বলতে হবে। একটা বডি আমরা একটা ক্যালকুলেট করি, তার বডিতে ফ্যাট কত আছে, তার হাইট কত। ধর আমার নর্মাল একটা বডি, আমার মতো একটা লোক, হ্যাঁ, সে নর্মালি সকাল থেকে মানে রাত পর্যন্ত, ঘুমোতে যাওয়া পর্যন্ত কি কি করতে পারে ডায়েটে, মানে খেতে পারে? দেখো, আমি সকাল থেকে, এখন যদি বলতে যাই অনেক বড় হয়ে যাবে, একটা চ্যাপ্টার হয়ে যাবে। হুম। ঠিক আছে, আমি একটা ছোট্ট করে তোমাকে বলছি। সকালবেলায় ওঠো, গরম জল, কফি বা গ্রিন টি নাও, দেন একটা ব্রেকফাস্ট নাও, ওটস নিতে পারো, ব্রাউন ব্রেড নিতে পারো। যদি তোমার ডিউটি থেকে যায় তাহলে তুমি রাইস নিয়ে নিতে পারো, তার সাথে একটু প্রোটিন টাইপের চিকেন, এগ, বা তুমি যেহেতু নিরামিষ পনির, টুফু, সোয়াবিন, সোয়াবিনটা অল্প পরিমাণে খাওয়াটাই ভালো আমি সাজেস্ট করি, বা ডাল। দেন আবার একটা ফ্রুট স্যালাড নিয়ে নিতে পারো। লাঞ্চে চলে আসো, লাঞ্চে সেম, তোমার যদি রাইসের প্রবলেম হয় তাহলে তুমি একটু ওটস নিয়ে নাও, যদি ওটসও প্রবলেম তাহলে রুটি নিয়ে নাও। সেম আবার রুটি একটু কার্ব নাও, একটু প্রোটিন নাও, একটু ফ্যাট নাও। ঠিক আছে, আবার একটা তোমার ফ্রুট স্যালাড নিয়ে নাও লাঞ্চের পর। এই 1 থেকে 1.5 ঘন্টা গ্যাপের মধ্যে বা 2 ঘন্টা গ্যাপের মধ্যে নর্মাল একটা ফ্রুট স্যালাড নিয়ে নাও। আবার সন্ধ্যাবেলায় বিকেলের দিকে হয়তো হালকা, আমি সাজেস্ট করি ব্রাউন ব্রেড, পিনাট বাটার, ব্যাস, এটা ব্ল্যাক কফি। এবার তোমার যদি ওয়ার্কআউটের প্ল্যান থাকে তাহলে জিমে আসো, জিমে আসার আগে তুমি তো ভেজিটেরিয়ান বলছো, তাহলে ছোলা সেদ্ধ খেয়ে নাও। আর যারা নন ভেজিটেরিয়ান তারা একটু হয়তো ডিম খেয়ে নিল। আবার ওয়ার্কআউটের পর তুমি যেহেতু প্রোটিন ইউজ করো, ওয়ার্কআউট প্রোটিন খেতে পারো। আর যদি যাদের মনে করেন আমরা প্রোটিন খাবো না, দুটো ডিম খেয়ে নাও। সেম জিনিস লাঞ্চে যেটা করবে সেটা যারা ডিনারে ডিম খেতে খেতে হবে। পারবে না তারা তাহলে? তাদের তো প্রোটিন খেয়ে নিতে হবে। আর যদি প্রোটিনে যদি প্রবলেম হয় তাহলে আমি বলবো সবুজ মুখ সাজেস্ট করবো। আচ্ছা, সবুজ মুখ ভেজানোটা। আচ্ছা, জিমে কোন কাজটা বন্ধ করা উচিত ইমিডিয়েট, মানে নতুন মানুষদের? ওটা তো একবার বললি যে এরকম আমি ওয়েট। একটা কথাই বলবো, জিমে নতুন, তুমি যেটা নতুনদের,
নিজে থেকে কিছু করতে যাওয়াটাই বন্ধ করা উচিত। মানে যে ট্রেনার আছে বা তার যে কাছে সিনিয়র আছে পরামর্শ তাকে না, জিজ্ঞেস তাকে করা। সিনিয়র না, যদি অনেক হয় জিমে থাকে যে ক্লাবে, অনেক অনেক ক্লাবে এখনো জিম আছে, আমি নিজেই করেছি অনেক জায়গায়। হুম তারা সিনিয়র আছে তো ওদের ট্রেনার রাখবে না, তাদের কাছে সাজেস্ট করা যে জিমে যাও, ট্রেনারের সাজেস্ট, নিজে থেকে কিছু করতে যাও না। কেন তোমার একটা যদি মিস্টেক হয় না, তার জরিমানা তোমার সারা লাইফ দিতে হবে। একদম এই জিনিসটা বন্ধ করে দেওয়া উচিত। একদম। প্রোটিন মানে প্রোটিন পাউডার, এই যে প্রোটিন পাউডারের কথা বললাম এতক্ষণ ধরে, তো প্রোটিন পাউডার কি দরকার, না হাইপ তৈরি করা হয়েছে ইন্টারনেটের মাধ্যমে? প্রোটিন পাউডার আমি যদি মনে করি যে কেউ যদি ঘরোয়া ডায়েট করতে চায় করতে পারে, আর যদি কেউ মনে করে যে আমি প্রোটিন খাবো তাও খেতে পারে। তার উপর ডিপেন্ড করছে সে কি করবে। বাজেটের উপরে নাকি? বাজেটের উপর ডিপেন্ড করে যে কি করবে। সে যদি বলে না আমি প্রোটিন খাবো না, তাহলে বেশি পরিমাণে প্রোটিন টাইপের যে খাবারগুলো হয়, চিকেন, তারপর ফিশ, পনির, একটু বেশি পরিমাণে খেতে হবে। অনেকজন হয় না যে আমি এতটা খেতে পারবো না, আমার হুম, এক স্কুপ প্রোটিন খেলে আমার ঝামেলা করতে পারে। ঠিক, এটা নর্মাল মানুষের জন্য, কিন্তু এটা একদম। বডি বিল্ডারদের কিন্তু আলাদা। হ্যাঁ, বডি বিল্ডারদের কথা এখানে হচ্ছে না। আচ্ছা, কার্ডিও বনাম ওয়েট ট্রেনিং, এটা নিয়ে খুব কন্ট্রোভার্সি চলে বিভিন্ন জায়গায়। কার্ডিও আর ওয়েট ট্রেনিং, যদিও বা দুটো পুরোপুরি আলাদা সেগমেন্ট। হ্যাঁ, উম, কার্ডিও দেখো, কার্ডিওটা সবাই ফ্যাট লসের জন্য বেশি দেখে, ঠিক আছে, সত্যি ফ্যাট লসটাও কার্ডিওর জন্য দরকার। ওয়েট ট্রেনিং এ কি ফ্যাট লস হয় না তাহলে? অবশ্যই হয়, কেন হবে না, সব কিছুতেই হয়। তো ওয়েট ট্রেনিংটা অ্যাকচুয়ালি কি, তোমাকে আমি কি বললাম, যারা প্রথম প্রথম জিমে আসে, ধরো প্রথম প্রথম, তারা কিন্তু হেভি ওয়েট ট্রেনিং করতে পারবে না। একদম পারবে, নর্মাল, অল্প নর্মাল তারা হালকা। হালকা ওয়েট চাইবে, কার্ডিওটা বেশি করবে। আর যারা ধরো কম ফ্যাট, 3 মাসের মধ্যে আমরা ফ্যাট কমাতে হবে, তারা কার্ডিও ওয়েট ট্রেনিং দুটো, যারা প্রো মানে যারা একেবারে করে আসছে অনেক দিন ধরে, তারা করতে পারবে। আর নর্মাল তো ধরো তুমি 5 দিনের মাথায় এসে কার্ডিওটা ছাড়া চেপে গেলা, ট্রেডমিলে হাঁটতে লাগলা, বা রোপ করলা, সাইকেলিং করলা, এগুলো কি ইজি? হুম হুম ওয়েট হুম। তো তুমি হেভি চাপতে পারবো না, না, বিষয় এটাই। না, আমিও যেরকম প্রথম 3 মাস তুই আমাকে কার্ডিও বেশি করতে বলেছিলি, ওয়েট ট্রেনিং অল্প করতে বলেছিলি। অবশ্যই স্ট্রেন বাড়ায় কিন্তু হ্যাঁ, স্ট্রেংথটা কার্ডিও দিয়ে, বেড়েছে। কেন আমাদের হার্টবিটটা দরকার আগে। একদম। ওই যে আর একটা জিনিস আমি প্রবলেমে পড়েছিলাম যখন এই ফার্স্ট হচ্ছে এই জিমে এন্ট্রি করি। তো প্রথম 7 দিন আমার শরীর থেকে ব্যথা যায়নি। একদম মানে আমি তোকে ফ্যাক্ট বলছি, এটা হবে যারা নতুন জিমে হয়তো ঢুকবে, প্রথম 7 দিন কোনোভাবেই ব্যথা যাবে না শরীর থেকে। সেইটা কিভাবে ওপর, মানে প্রচন্ড ব্যথা, সেটা মনে হবে কি কেউ মেরেছে আমাকে, এরকম ব্যথা। তোমার 7 দিন হয়ে গেছে তো অনেক ভালো এটা, মানে খুব কম সময় বলো, অনেক জনের আছে যে 12 দিনও সারে না, 13 দিনও। এটা রিকভারি প্রসেস, না, মানে অনেকে ভয় পেয়ে যায়। তো আমি ধর লেগের ওয়ার্কআউট করলাম বা যেগুলো একদম আমাকে বলছি, দিয়েছিস। তোমাকে নর্মালি ধরো, তুমি হঠাৎ করে একদিন ব্যায়াম করো, ফার্স্ট দিন তোমার যেটা ঘটেছিল, ব্যায়াম করতে এলে তো তোমার বডি এগুলো জানতো নাকি, মানে অ্যাকসেপ্ট করেনি কোনোদিন এগুলো হুম হুম হতে পারে। হুম হুম। হঠাৎ করে তুমি একটা নতুন কিছু চালু করছো, সব কিছু ক্ষেত্রে এটা ব্যায়ামের ক্ষেত্রে নয়, এটা যে সব কোনো কিছুর ক্ষেত্রে। ক্ষেত্রে। তুমি যদি হেভি সাইকেলিং করে কোথাও ঘুরতে যাও, পরের দিন দেখো তোমার পায়ে ব্যথা করছে, কেন তোমার বডি অ্যাকসেপ্ট নয় এগুলোতে। হুম হুম হঠাৎ করে কিছু যদি প্রেশার আসে না, বডি একটু নিতে প্রবলেম করে। হুম। এখন দেখবে আর তোমার কোনো প্রবলেম নাই, কেন তোমার বডি অ্যাবসেপ্ট করে নিয়েছিল, যেগুলো হবেই আমার সাথে এখন। হুম হুম। আচ্ছা, একটু মাইন্ডসেট নিয়ে কথা বলি, যেহেতু তুই হচ্ছিস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার। এবং বারবার আমি এই কথাটা কেন বলছি, কারণ আছে। ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার কথাটা বলার কারণ একটাই, দর্শকদেরকে মোটিভেট করা এবং নিজেকে আমার মোটিভেট করা। না, এটা খুব লাইটলি নিলে হবে না। আমি নিজেকে মোটিভেট করতে চাই, কারণ ইন্সপিরেশন হচ্ছে এরাই, মানে তোরাই। তো মাইন্ডসেট নিয়ে আমি একটু কথা বলবো। হ্যাঁ, এই ওয়ার্ল্ড রেকর্ডটা তৈরি করার সময় তোর কি মাইন্ডসেট ছিল? তুই তো বললি যে আমি আঙুল ভেঙে যাওয়ার পরেও আমার কিছু মানে প্রবলেম ভেঙে হয়নি, না, কেটে সরি যাবে। কেটে যাওয়ার পরেও থামিনি আমি। তো মাইন্ডে কি চলছিল তোর যে আমাকে করতেই হবে, এই জিনিসটা কেন, এই জেদটা কেন ছিল? সত্যি বলতে আমি জানি না কার মাইন্ডে কি চলে, আমার একটু জেদি টাইপের মাইন্ড। মানে যদি আমি কোনো জিনিস যে ভাবি যে করব, তার আমি শেষ যতক্ষণ না দেখব, আমি সেই জিনিসটাকে ছাড়তে পারি না। এটা আমার খুব বাজে একটা ব্যাড হ্যাবিট আমি মনে করি। এর জন্য আমি বাড়িতেও অনেকবার বকা খেয়েছি। এখন পর্যন্ত কোনো জিনিস যদি আমি মনে করি যে করব, আমি করবো, তাতে যাই হোক, এদিক হোক ওই দিক হোক, করবো তো করবো। আচ্ছা, নর্মাল ধর একটা মানুষের এরকম মাইন্ডসেট হওয়া কি উচিত, যে জেদি হওয়া উচিত?
যদি তার সাকসেস থাকে লাইফে, আমার যেমন কি একটা সাকসেস আছে এটার পিছনে, আমার এই না এই ট্যাগটা দরকার মানে ভালো কাজের জন্য ভালো আমার কাজের জন্য, যেটাকে বলে ভালো কাজ, আমার কি আমার ওয়ার্ল্ড রেকর্ডের ট্যাগটা দরকার, আমার মাইন্ড এটাই ছিল আমার দরকার, আমি শুনবো না কিছু। আর মাইন্ডসেট এরকম ভাবে হয় যে সবসময় আমি কোনো যে জিনিসটা ফিল করেছিলাম, ও যদি পারে, সামনের জনা যদি পারে, আমি কেন পারবো না? তুই আরেকটা কথা আমাকে বলেছিলিস, এটা হয়তো ভুলে গেছিস তুই, যে তুই এই মেডেলটা পাওয়ার আগেই তুই ভেবে নিয়েছিলিস যে আমি মেডেল পেয়ে গেছি। এই জিনিসটা আমাকে বলেছিলিস। তোমাকে আমি কি বললাম বলো তো, যখন আমার ওয়েটটা আমি লিফট করে যখন অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম, অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে নিয়েছিল 3 দিনের মাথায়। মানে মেডেলের সব থেকে বড় ভ্যালু হলো যে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তার মানে ওরা ইন্টারেস্ট এই ব্যাপারটা নিয়ে। আর আমার মাইন্ডসেট কখন সেটা হয়েছিল যে হতেও পারে আবার না হতেও পারে, কারণ আমার মিডিলে এই ফাঁকের মধ্যে আবার কেউ না করে না, আমি ডিসব্যালেন্স ওখানে ছিলাম। মাইন্ডসেট ছিল যে আমার যেটা ছিল সেটা করে আমি ভেঙে ঢুকে গেছি, কিন্তু আমি ভয় করছিলাম আমার অ্যাটেন্ড যেটা করেছে সেটাকে আবার কেউ না টপকে, মানে মাঝখানে যে গ্যাপটা হয়েছে সেই গ্যাপটাতে 2-2.5 মাসের যে স্পেসটা পেয়ে ওখানে কেউ না ঢুকে। ঠিক। আচ্ছা, বেশিরভাগ মানুষ কনসিস্টেন্ট কেন না? জিমের ক্ষেত্রে বলছি আমি, বা অন্য ক্ষেত্রেও বলতে পারিস, অসুবিধা নেই। দেখো, কোনো জিনিসকে স্থিরভাবে দেখতে হয়। হুম। আজকে তোমার হয়তো 2 দিন ব্যায়াম করতে, আমি ব্যায়ামের ক্ষেত্রে যেই লাইনে আছি সেই লাইনটাই বলি। একদম। আজকে আমার 2 দিন হয়তো ওয়ার্কআউট করতে ভালো লাগলো, আমি করলাম। 3 দিন আমার হয়তো সুইমিং করতে ইচ্ছা করছে, আমি সুইমিং করলাম। এটা কিন্তু একদিক নয়, মন স্থির নয়, একদম। চতুর্দিকে ভাবনা চিন্তা চলছে। আজকে আমার বন্ধুরা বলে ওখানে যাবে, তো ওখানে যাবো আমি, স্থির নয়। আগে মাইন্ড স্থির করতে হবে, টার্গেটটাকে সেট করতে টার্গেট হবে। সেট করতে হবে যে আমার এটা টার্গেট, বা ছোট ছোট জিনিস আমাকে এম করতে হবে, 6 মাসের মধ্যে আমাকে এটা করতে হবে, 3 মাসের মধ্যে আমাকে এটা করতে হবে। মানে একটা বড় জায়গায় আমি যেতে চাইছি, কথার কথা আমি সব তোকে কিছুর ক্ষেত্রে এটা, আমি যে এক্সাম্পল। ফিটনেসের ক্ষেত্রে বা ওয়ার্কআউটের ক্ষেত্রে বলছি, এটা ভুল কথা। আমি সব কিছুর ক্ষেত্রে আগে প্রথমে মানুষ কি করে বলো তো, সব থেকে বড় ভুল, বড় স্টেপ নিতে চাই। আমি তো চাইলে গিনিস বুকে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারতাম, একদম। আমার কনফিডেন্স খুব লো ছিল, আমার কনফিডেন্সটা দরকার ছিল আগে। আমাকে তুমি বলছো করে দিবে, ও বলছে, কিন্তু আমার নিজের কনফিডেন্সটা তো দেখতে হবে আমাকে, আমার কনফিডেন্স খুবই লো ছিল। আমি এটা অ্যাচিভ করার পর এই যে তোমাকে বললাম এখনো জিনিস বুকের জন্য আমি অ্যাপ্লিকেশন, কারণ আমার কনফিডেন্স আমি আগে নিজে তৈরি করে দিয়েছি যে আমি পারবো এবার, আমি সেই জায়গাতে আছি এখন। তো মানুষ আগে কি করে না, যে সব কিছুর ক্ষেত্রে এটা অনেক, সব কিছুর ক্ষেত্রে যখনই কিছু করে না একটা বড় তৈরি করে, আমি এটা এইভাবে করবো, তার মিডিলে একটা ছোট ছোট এম দিতে হয় যে আমাকে 2 মাসের মধ্যে এটা করবো, যদি হয় তাহলে এটাকে আবার বড় করে করবো, আগেই বড় ভেবে নিয়ে মানুষ থাকবে। আমি একটু তোকে করছি, তো নতুন ব্যবসা হয়তো কেউ খুলছে, জিমের বাইরে বলছি, নতুন ব্যবসা হয়তো কেউ খুলছে, তুই যেহেতু তোর মাইন্ডসেট সম্বন্ধে তুই জানিস, নতুন ব্যবসা খুলছে তো 2 দিন না চললে ডিমোটিভেট হয়ে যায়। ঠিক আছে, তো আমাদের মানে তুই জিমের এক্সাম্পল দিয়েই বল, আমাদের দেখো, কিরকম আমি কি তোমাকে হওয়া বলি, উচিত? আমার ব্যবসায় যে জিম এটা কিন্তু নয়, আমার কিন্তু আরো আচ্ছা অনেক আচ্ছা। কটা বিজনেস আছে এখন, বর্তমানে বহুত কটা বিজনেস আছে। যাই হোক, আমি সেগুলো আর বললাম না। আচ্ছা তো ঠিক আছে। আমি জিম, মানে একটা ব্যবসা করার পর আমি কিন্তু কোনো এখন পর্যন্ত আমার আর একটা ব্যবসা ইনস্টল করলাম কিছুদিন আগে, 2-3 দিন আগে ইনস্টল করেছি। আমি থেমে নাই, আমি কিন্তু নেক্সট প্ল্যান করে রেখেছি যে এটার পর এটা করবো, আমার স্টেপটা আমি জানতে চাইছি। স্টেপ চলবে। আর তুমি যেটা বললে যে 2 দিন কি করলো না, আগে কোনো কিছু ব্যবসার ক্ষেত্রে দিক থেকে আমি মনে করি এখনকার দিনে মানুষ এমন কোনো জিনিস নাই যদি বুদ্ধি লাগিয়ে বেচতে পারবে ব্যবসার ক্ষেত্রে, সব কিছু বিক্রি হয় এখন। একদম। তোমাকে জানতে হবে যে কি দরকার আছে। আর ব্যবসার ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, ফাটাম করে আজকে ডিসিশন নিলাম কালকে ব্যবসা খোলা না, ব্যবসার জন্য 6-7 মাস নিজেকে প্ল্যান করতে হয়, যে কোনো জিনিসে আগে প্ল্যান করতে হয়। মানে ব্যবসার ক্ষেত্রে তো খুবই ডিপভাবে এটা প্ল্যান করতে হয়, যদি আমার আর সবসময় নেগেটিভ থিঙ্কিং চলতে হবে, যদি আমার ব্যবসা না চলে, যদি ব্যবসাতে আমি টাকাটা লাগাই, টাকাটা ইনভেস্ট মানে বাদ হয়ে যায়, বা আমার জিনিসগুলো হয়তো, তখন সেই উপায় কী করতে হবে, আগে থেকে নেগেটিভটা ভেবে রাখতে হবে। সাপোজ ধরো নেগেটিভ যদি হয় না, তুমি কোনো সময় হয়তো গিয়ে প্রশ্ন করছি মা এটা কী হলো, এই জায়গাটাতে তুমি যখন থেমে যাবে তখন স্টপ, মানে তোমার আর কিছু করো না। আর এই জায়গাটা তুমি যদি প্ল্যান করে করো, মা কী হলো বা এটা করতে পারলাম না, তুমি কিন্তু আগে থেকে ভেবে আছো আমি তো ভেবেইছিলাম এটা যদি না হয় তাহলে আমি এই জিনিসটা এই জায়গায় ইনভেস্ট করবো, মানে প্ল্যান তাহলে এ প্ল্যান বি দুটো রেডি। রেডি রাখতে হবে। আর সবসময় নেগেটিভ, ব্যবসার ক্ষেত্রে নেগেটিভ দিকটাকে আগে ধরতে হবে, নেগেটিভ কি কি আছে ওটাকে পজিটিভ করতে হবে। একদম, আমার কি কি নেগেটিভ বা ব্যবসার ক্ষেত্রে কি ব্যবসার কি। ক্ষেত্রে কি কি নেগেটিভ, হ্যাঁ। মানে আমি ধরো একটা সাপোজ মুদিখানার দোকানে এক্সাম্পল দিচ্ছি,
এখন মুদিখানার দোকানে হয়তো সব কিছু পাওয়া যায়, আগে কিন্তু পাওয়া যেত না। এখন ইদানিং দিবস মুদিখানার দোকানে তুমি এখন ঠান্ডাও পেয়ে যাবে, যেগুলো আগে রাখতো না। ওরা আর নিজেকে কি বলতো, সময়ের সাথে আপডেট করে আপডেট নিয়েছে। করতে হচ্ছে। এবার তুমি হয়তো আজকে মুদিখানার দোকানে খোলারই প্ল্যান করছো, তোমাকে ভাবতে হবে যে ওর কাছে ঠান্ডাও আছে, এটাও আছে, আমি কি করতে পারি? তুমি বাড়ি থেকে ডেলিভারি করো। আমার এটা থেকে একটা এক্সাম্পল মনে পড়লো যে আমাদের বাড়ির মানে মুদিখানার বাজারটা হচ্ছে লোকাল শপ থেকে আসতো। তো টাইম না পাওয়ার কারণে আমি নিয়ে নিয়ে আসতে পারতাম না, ঠিক আছে। তো রিসেন্টকার ঘটনা এটা, আমি অনলাইন থেকে অর্ডার করে মাকে বলি যে আমি অনলাইন থেকে অর্ডার করে দিচ্ছি, তুমি করো, এক্সিকিউট করো জিনিসটা। যাই হোক, এটা হয়। দেন আমাকে ফোন করে যে মুদিখানাওয়ালা, সে আমাকে ফোন করে কি প্রবলেম দাদা, এই মাসে জিনিসটা নিলেন না কেন আমার কাছ থেকে। তখন সে বুঝতে পারে যে গ্যাপটা কোথায়, যে আমাকে জিনিসটা পৌঁছে দিতে হবে, কারণ মানুষের হাতে এখন খুব সময় কম। সময় কম। এই অপরচুনিটিগুলো আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে, যে আহ, সমস্ত কিছু পজিটিভ এবং নেগেটিভ আছে, আমাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে মানুষকে। অবশ্যই। তো এরকম দেখতে হবে যে আমার মানে তুমি যে যেখানে আছো সেই জায়গাটা কি চলবে, কি দরকার, তারপর তুমি ফিল্ডে নামো, একদম, যে কোনো ক্ষেত্রে সেটা। সব কিছু ক্ষেত্রে। আচ্ছা, রেজাল্ট দেরিতে হচ্ছে, ঠিক আছে, কোনো মানুষের জিমে এসেছে, রেজাল্ট খুব দেরিতে হচ্ছে, হ্যাঁ, তো কিভাবে মোটিভেট থাকবে সে? প্রথমে তো আমি একটা কথা বলবো, রেজাল্ট দেরিতে হচ্ছে, এই কথাটা তুমি যেটা বলছো এটাকে পেশেন্স বলে। পেশেন্স। এর কথাটার মানে হলো, তো তোমাকে আমি বললাম না নতুন ছেলেপেলের কথাটা, তো সবাই 3 মাসের এসেই ভাবে যে করে নেবো। আমি ফিটনেসের ক্ষেত্রেই বলছি, যে 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 ফিল্ডটা আমি ভালো আছে সেই ফিল্ড নিয়েই বলি আমি। তুমি যে কোনো যদি ক্ষেত্রেই যে কেউ যে ইমপ্লিমেন্ট কোনো করতে পারে। তুমি যদি কোনো পরীক্ষারও এক্সাম দাও না, ও ভাবো তুমি 2 বছর ধরে খাটছো, আমি হয়তো 2 মাস গিয়ে খাটলাম, তোমার আর আমাদের একটা ডিফারেন্স থেকেই যাবে। কেন অবশ্যই তুমি থাকবে। অলরেডি সিলেবাস ঘেটে বেরিয়ে চলে আসো, তোমার নতুন সিলেবাস, আমি হয়তো সিলেবাস স্টার্টিং করছি। পেশেন্স আমি থাকবে, জানি কি নেগেটিভ কি কি পজিটিভ সব কিছু পজিটিভ জানি। সব জানো। তুমি অলরেডি হয়তো একবার এক্সাম অ্যাটেন্ডও করে নিয়েছো। অ্যাটেম্প্ট করেছি, হ্যাঁ, ওটাই আমি বলতে চাচ্ছিলাম যে একবার হয়তো আমি এক্সাম অ্যাটেম্প্টও করেছি, আমি জানি কিরকম কোশ্চেন প্যাটার্ন হয়, ও যে দু মাস সে ব্যক্তি হয়তো সিলেবাসটা কোনো পুরোটা ক্লিয়ার করতে পারে। একদম। এবার সে হয়তো তোমার সাথে বলছে আমি ওর মতনই হবো, বা ওর সাথে তোমার সাথে কম্পিটিশন করছো, বোকামো না। পারবে না। পেশেন্স রাখতে হবে সব কিছু ক্ষেত্রে। তুমি যে কাজটা করছো এখন বর্তমানে বললে, হুম। সেই কাজটা কি তোমার তো সিনিয়র আছে, তার সাথে কি তোমার এক? না, দুজনের মতভেদ তো থাকবেই। অবশ্যই থাকবে, কিন্তু এক তো নয়। একদম। এখন হয়তো তুমি যার তোমার থেকে যে এক ধাপ উপরে, তার কিছুটা হলো কাছাকাছি তুমি একদম গেছো। একদম, তার তো এক্সপিরিয়েন্স আমার থেকে বেশি হ্যাঁ, থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি এখন টাইম দিয়েছো, এখন ওর মতন তোমারও কিছুটা হলে আশেপাশে তোমরা একে অপরের একদম আছো, একদম এখন তুমি টাইম দিয়েছো। একদম, সেম সব কিছু ক্ষেত্রে টাইম লাগবে, যে কোনো জিনিসে পেশেন্স টাইম রাখতে হবে, লাগবে। হ্যাঁ। ঠিক, এটা তো বুঝতে পারলাম টাইম লাগবে, হ্যাঁ। তো আর কিছু অ্যাডভাইস, যেমন যেটা হচ্ছে ভিউয়ার্সদের জন্য আর কিছু অ্যাডভাইস, মানে কি রকম বলবো, ওভারঅল জিম লাইফ, মানে এই লাইফটা আমাদের কিভাবে তৈরি করব, সব মিলিয়ে একটা দেখো, অ্যাডভাইস। এটা বলাটা খুব টাফ, বাট আমি আমার দিক থেকে বলছি, কোনো জিনিস সব কিছুর ক্ষেত্রে কোনো জিনিস যদি তুমি মনে করে থাকো যে আমি করব, করো, হাফ করে ছেড়ে দিও না। ওর থেকে বেশি পছন্দ নেওয়ার কিচ্ছু হবে না জীবনে। আর সেকেন্ড কথা হলো, বাজে যেসব জিনিস অভ্যাস আছে একদিনে কেউ ছাড়তে চাও না, টাইম না বাট ছেড়ে দাও, যদি জীবনে বড় জায়গায় নিজেকে দেখতে হয়। আর থার্ড নম্বর কথা বলবো, সব কিছুর জন্য স্থির হতে শিখো। ফাটাম করে একটা ডিসিশন নিয়ে কাজ করতে চাও না, তার জন্য প্ল্যান করো, দেন অ্যাকশন নাও। বুঝতে পেরেছি, মানে ফার্স্ট হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে যেই কাজটা আমরা এখন করতে যাচ্ছি, এক্সিকিউট করতে যাচ্ছি, সেই জিনিসটা আমাকে পুরো একবারে 100% দিয়ে করতে হবে, সেটাতে নেগেটিভ হোক বা পজিটিভ হোক। প্ল্যান করতে হবে। একদম ঠিক। খুব সুন্দর আজকের পডকাস্টটা হলো, খুব ভালো লাগলো। নেক্সটে আবার চাইবো তুই আমাদের মাঝখানে আয়, অবশ্যই। ওয়ার্ল্ড রেকর্ডটা যেন আসে, সরি, গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডটা আমি যেন ট্রাই আসে। করবো।